সালামু আলাইকুম। 1947 সাল থেকে এ পর্যন্ত অর্থাৎ 24-25 সাল পর্যন্ত পাকিস্তানের রাজনীতিতে অনেকগুলো পলিটিক্যাল কিলিং অর্থাৎ রাজনীতিবিদদের হত্যা করা হয়েছে। তো কেন এই হত্যা করা হলো? 1947 সাল থেকে 2025 পর্যন্ত এতগুলো রাজনীতিবিদ বারবার হত্যার সম্মুখীন হয়েছে। এগুলোর অনেকেরই বিচার হয়নি, সেই সাথে তদন্ত পর্যন্ত হয়নি। আসামি ধরা তো দূরের কথা, বিচার তো দূরের কথা। তো কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে? তো আমার ব্যক্তিগত মত হলো যে এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে সেই ভয়ানক ব্যাধি টাইফয়েড। তো প্রশ্ন হলো, টাইফয়েড কি সেটা আগে আমরা জানি, তারপরে পাকিস্তানের ইতিহাসগুলো আমরা জানার চেষ্টা করব। তো টাইফয়েডকে আমরা টাইফয়েড বলি বা টাইফয়েড জ্বর বলি বা টাইফয়েড ফিভার বলি, অথবা এটাকে এন্টারিক ফিভারও বলা হয়। এটা এক ধরনের ব্যাকটেরিয়ার রোগ। এই ব্যাকটেরিয়াটার নাম হলো সালমোনেলা টাইফি। এই ব্যাকটেরিয়ার কারণে এই রোগটি হয়। আর এই রোগটি শরীরে প্রবেশ করলে 6 থেকে 30 দিন পরে এই লক্ষণগুলো দেখা যায়। সেই লক্ষণগুলো কি? একেবারে জ্বরের তীব্রতা বেড়ে যায়, প্রচণ্ড জ্বর হয়, দুর্বলতা লাগে, পেট ব্যথা হয়, কখনো কোষ্ঠকাঠিন্য হয়, মাঝে মাঝে আবার ডায়রিয়াও হতে পারে। মাথা ব্যথা সচরাচর দেখা যায়। সেই সাথে ডায়রিয়া খুব একটা বেশি না হলেও বমিও সেরকম হয় না। তবে আমাদের ত্বকে অর্থাৎ গায়ে বিভিন্ন জায়গায় গোলাপি রঙের র্যাশ অর্থাৎ লাল লাল গোলাপি রঙের দাগ দেখা যায়। এটা বিনা চিকিৎসায় সপ্তাহ বা মাসখানেক ধরে এই লক্ষণ থাকে। কিছু ব্যক্তি জীবাণু আক্রান্ত না হয়েও জীবাণু বহন করে এই রোগের বিস্তার ঘটাতে পারে। টাইফয়েড জ্বর অ্যান্টিবায়োটিক ব্যবহার করে সরানো যায়। তো এই হলো টাইফয়েড সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। আর টাইফয়েড জ্বরের যে কারণ সেটা হলো সালমোনেলা টাইফি নামে, সালমান খান সালমান শাহ নয়, সালমোনেলা টাইফি নামে এক প্রকার ব্যাকটেরিয়া, যা আমাদের অন্ত্রে এবং রক্তে ধীরে ধীরে মাল্টিপ্লাই অর্থাৎ বৃদ্ধি করে। এটা সংক্রমিত হয় সংক্রমিত ব্যক্তির, যিনি এই রোগে আক্রান্ত, তার মল এবং মূত্র দ্বারা এবং খাদ্য বা জল পানের দ্বারা এটা ছড়ায়। অর্থাৎ যদি আমরা ভেজাল খাদ্য খাই, ভেজাল জল পান করি, তাহলে এই রোগটা হতে পারে। এর জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ বিষয়গুলোর মধ্যে স্যানিটেশন অর্থাৎ ভালো স্বাস্থ্যকর পায়খানা প্রস্রাবের ব্যবস্থা করা, ন্যূনতম স্বাস্থ্যবিধি মেনটেন করা। তবে উন্নয়নশীল বিশ্বে যারা ভ্রমণ করে তারাও এই ঝুঁকিতে রয়েছে। শুধুমাত্র মানুষ সংক্রমিত হতে পারে এই এই টাইফয়েডে বা সালমোনেলা ব্যাকটেরিয়ায়। আর ব্যাকটেরিয়া কালচারের মাধ্যমে অথবা রক্ত, মল বা অস্থিমজ্জার মধ্যে ব্যাকটেরিয়ার ডিএনএ শনাক্ত করে এর নির্ণয় করা হয়। অস্থিমজ্জার টেস্টিং করে এই রোগটি হয়। আর সারা পৃথিবীতে 2015 সালের রেকর্ড অনুযায়ী প্রায় 1,25,00,000 মানুষ এই টাইফয়েড রোগে আক্রান্ত হয়েছে। আর এই মৃতের সংখ্যা হয়েছে 2015 সালে 1,49,000 মানুষ এই টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তাহলে আমরা জানলাম দূষিত পানি, দূষিত খাদ্য থেকে এই সালমান খান বা সালমোনেলা টাইফি থেকে টাইফয়েড জ্বর হয়। এবং আমি মনে করি পাকিস্তানে 1947 সাল থেকে এ পর্যন্ত যতগুলো রাজনীতিবিদকে হত্যা করা হয়েছে তাদের তো বিচার হয়নি, আসামিকেও ধরা হয়নি, কোনো তদন্ত হয়নি। তো আসুন আমরা দেখি যে কিভাবে এই পাকিস্তান পাকিস্তান 1947 সাল থেকে যে তার যে প্রথম নেতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, কায়েদে বিল্লাত মোহাম্মদ আলী জিন্নাহ 71 বছর বয়সে 11ই সেপ্টেম্বর যক্ষা বা টিউবারকিউলোসিস রোগে আক্রান্ত হয়ে স্বাভাবিক মৃত্যুবরণ করেন। শোনা হয় বা বলা হয় যে তিনি দিনে 50টিরও অধিক সিগারেট খেতেন। তো এখন আমরা দেখব কিভাবে এই টাইফয়েড পাকিস্তানের রাজনীতিবিদদেরকে হত্যা করেছে, যার কারণ এ পর্যন্ত অজানা, যাদের কোনো তদন্ত হয়নি। ওকে, আমরা আলোচনায় চলে যাই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। পাকিস্তানের রাজনৈতিক ইতিহাস রক্তে রঞ্জিত একটি অধ্যায় 1947 সাল থেকে 2025 পর্যন্ত। দেশটির জন্ম 1947 সাল হলেও এর শুরু থেকেই সামরিক প্রভাব, অস্থিরতা, রাজনৈতিক হত্যাকাণ্ড পাকিস্তানকে বারবার তাড়িত করেছে। পাকিস্তানের রাজনৈতিক নেতাদের মৃত্যুর সাথে সাথে বারবার জড়িয়ে এসেছে সেনাবাহিনীর প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভূমিকা, যারা এই টাইফয়েডের মতো কাজ করেছে, সালমোনেলা টাইফির মতো কাজ করেছে, এন্টারিক ফিভার হিসাবে কাজ করেছে। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে পাকিস্তানি সেনাবাহিনী তথা টাইফয়েড রাজনৈতিক নেতাদের হত্যা, ষড়যন্ত্র এবং ক্ষমতা দখলের মাধ্যমে দেশটিকে অস্থিতিশীল করে রেখেছে সেই বিষয়টি। এখন আমরা একটু আলোচনা করি যে পাকিস্তান সৃষ্টির পর কি ধরনের রাজনৈতিক প্রেক্ষাপট চালু হয়েছিল। 1947 সালে স্বাধীনতার পর পাকিস্তান ছিল দুটি ভৌগোলিক অঞ্চলে বিভক্ত, পূর্ব পাকিস্তান যা আজকের বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান যা বর্তমানের পাকিস্তান। শুরু থেকেই দেশটিতে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত হতে পারেনি। সেই সাথে নেতাদের মধ্যে দ্বন্দ্ব,
আমলাতান্ত্রিক ক্ষমতা এবং সেনাবাহিনীর উত্থান পাকিস্তানের রাজনীতিকে এক ভয়ঙ্কর দিকে নিয়ে যায়, যেটা টাইফয়েড হলে প্রচণ্ড জ্বর হয় সেই রকমটা। রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো শুধু ব্যক্তিগত শত্রুতার কারণে হয়নি। টাইফয়েড কিন্তু, সালমনেলা টাইফি কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে আক্রমণ করে না, বরং এগুলো ছিল ক্ষমতা দখলের কৌশল। টাইফয়েডের কাজ হলো কি? আক্রমণ করা। তো এখন প্রথম পাকিস্তানের যে প্রথম প্রধানমন্ত্রী, সেটা হয়েছিল ভাষা আন্দোলনের 1 বছর পরে, অর্থাৎ এই দেশ স্বাধীনতার প্রায় 5 বছরের মাথায়, 47-এ স্বাধীনতা, 4-5 বছরের মধ্যে 1951 সালে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে নৃশংসভাবে হত্যা করা হয়, যার পর্যন্ত বিচার তো দূরের কথা, তদন্ত পর্যন্ত হয়নি। তো এই পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ছিলেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম, কায়েদে মিল্লাত মোহাম্মদ আলী জিন্নার ঘনিষ্ঠ সহযোগী। তিনি পাকিস্তানকে একটি গণতান্ত্রিক পথে পরিচালিত করতে চেয়েছিলেন, কিন্তু 1951 সালে, অর্থাৎ ভাষা আন্দোলনের 1 বছর আগে, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এক জনসভায়, বারবার বলছি, এক জনসভায় তাকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যার তদন্ত কখনোই স্বচ্ছভাবে শেষ হয়নি। অনেক ইতিহাসবিদদের মতে পাকিস্তান সেনাবাহিনী এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থার ছত্রছায়ায় বা সহযোগিতায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, কেননা লিয়াকত আলী খান সামরিক প্রভাব কমিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। খেয়াল করেন, লিয়াকত আলী খান 1951 সাল, 47 থেকে এদিকে 51, প্রায় 5 বছরের মাথায় তাকে খুন করা হলো, কারণ তিনি পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাবটা কমাতে চেয়েছিলেন। তারপরে আসলো রাজনৈতিক অস্থিতিশীলতা। প্রথম প্রধানমন্ত্রী খুন হলো, প্রথম গভর্নর জেনারেল নরমালি 71 বছর বয়সে অতিরিক্ত ধূমপানে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন সেপ্টেম্বর 11। এখন প্রধানমন্ত্রীকে খুন করা হলো। শুরু হয়ে গেল রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সামরিক বাহিনীর উত্থান, বা টাইফয়েডের উত্থান, বা সালমনেলার উত্থান। লিয়াকত আলী খানের মৃত্যুর পর পাকিস্তানের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়। 1, মোহাম্মদ আলী জিন্নাহ মারা গেছে। 2, লিয়াকত আলী খানকে হত্যা করা হলো। সেই সাথে দুর্বল রাজনীতিবিদ এবং দুর্বল প্রতিষ্ঠানগুলোকে পেছনে ফেলে সামরিক বাহিনী ধীরে ধীরে পুরো রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ নিতে শুরু করে। 1958 সালের কথা অবশ্যই মনে আছে। এই 58 সালে জেনারেল আইয়ুব খান, অর্থাৎ আর্মি, প্রথম সামরিক অভ্যুত্থান ঘটিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেন। এরপর থেকে পাকিস্তানের রাজনীতিতে চলছে হত্যাকাণ্ড এবং সামরিক শাসন থেকে যেন পাকিস্তানের এক অঙ্গীভূত বা গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটি চূড়ান্ত অংশে পরিণত হয়েছে। এরপরে আসি দেশ স্বাধীন, অর্থাৎ মুক্তিযুদ্ধ। 1971 সালের মুক্তিযুদ্ধে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের যে প্রবলেম, সেই প্রবলেমে পশ্চিম পাকিস্তানে একটা বিগ রোল প্লে করেছিল জুলফিকার আলী ভুট্টো। তো তার কি হয়েছিল সেটা একটু আমরা জেনে নেই। জুলফিকার আলী ভুট্টো এবং পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে কি হয়েছিল। পাকিস্তানের ইতিহাসে অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা ছিলেন জুলফিকার আলী ভুট্টো। তিনি পাকিস্তান পিপুলস পার্টির প্রতিষ্ঠাতা এবং 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন এই জুলফিকার আলী ভুট্টো। ভুট্টো জনগণের ভোটে ক্ষমতায় এলেও সেনাবাহিনীর সাথে তার তৈরি হয় দ্বন্দ্ব এবং সংঘাত। 1977 সালে জেনারেল জিয়াউল হক আর একজন আর্মি, জেনারেল জিয়াউল হক অভ্যুত্থানের মাধ্যমে ভুট্টোকে ক্ষমতাচ্যুত করেন। এরপর ভুট্টোর বিরুদ্ধে এক বিতর্কিত হত্যা মামলার রায় দিয়ে তাকে মৃত্যুদণ্ডে ঝুলিয়ে হত্যা করা হয়। খেয়াল করেন, সেকেন্ড প্রধানমন্ত্রী, তাকেও কিন্তু খুন করা হলো সরাসরি আর্মির মাধ্যমে বা সালমনেলা টাইফের মাধ্যমে। অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষক একমত এই বিষয়ে যে এটি ছিল একটা পূর্ব পরিকল্পিত এবং সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড, যেখানে পাকিস্তান সেনাবাহিনী প্রধান ভূমিকা পালন করে ভুট্টো হত্যার পিছনে। ভুট্টোর মৃত্যুর মাধ্যমে পাকিস্তানের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণরূপে ভেঙে পড়ে এবং সেনা শাসনের দৃঢ় ভিত তৈরি হয়। গেল দুজন। এবার আসি এই জুলফিকার আলী ভুট্টোর মেয়ে বেনজির ভুট্টো, যিনি পাকিস্তান তথা মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। তো এই বেনজির ভুট্টোকে 2007 সালে খোলা আকাশের নিচে প্রকাশ্য জনসভায় হত্যা করা হয়েছে। তো জুলফিকার আলী ভুট্টোর কন্যা বেনজির ভুট্টো ছিলেন পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি পাকিস্তানকে আধুনিক রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখতেন, তবে তার ভাগ্যেও জুটল রক্তাক্ত সমাপ্তি। সেই রবীন্দ্রনাথের সমাপ্তি গল্পের মতো তার রক্তাক্ত সমাপ্তি হলো 2007 সালে, যখন তিনি নির্বাসন থেকে, অর্থাৎ দেশে, পাকিস্তানের বাইরে যখন ছিলেন, দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন রাওয়ালপিন্ডিতে এক সমাবেশ থেকে বের হওয়ার সময় আত্মঘাতী বোমা হামলায় নিহত হন বেনজির
ভুট্টো জুলফিকার আলী ভুট্টোর মেয়ে। যদিও আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল যে এটি সন্ত্রাসীদের কাজ, কিন্তু তদন্তে স্পষ্ট হয়ে ওঠে যে নিরাপত্তা ব্যবস্থায় ইচ্ছাকৃতভাবে ফাঁকফোকর রাখা হয়েছিল। অনেক বিশ্লেষক মনে করেন বা বলেন, পাকিস্তান সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা ISI এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, কারণ বেনজির ভুট্টো সেনাবাহিনীর প্রভাব কমিয়ে আনতে চেয়েছিলেন। অর্থাৎ পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, জুলফিকার আলী ভুট্টো এবং তার মেয়ে বেনজির ভুট্টো যখনই পাকিস্তান সেনাবাহিনীর ক্ষমতা কমাতে চেয়েছে, ঠিক তখনই এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে। এ বাদেও পাকিস্তানে অনেকগুলো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে। পাকিস্তানের ইতিহাসে ছোট বড় অসংখ্য রাজনৈতিক নেতা রহস্যজনকভাবে নিহত হয়েছেন। এর মধ্যে আছেন আওয়ামী লীগপন্থী নেতা শেখ মুজিবুর রহমানের সহযোগীরা, যারা পাকিস্তানের শাসনামলে নিখোঁজ বা নিহত হন, বালুচিস্তান ও সিন্ধুর আঞ্চলিক নেতারা, এমনকি অনেক মানবাধিকার কর্মীও রয়েছেন এই তালিকায়। প্রায় সব ক্ষেত্রেই অভিযোগ এসেছে যে সেনাবাহিনী বা ISI এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত করেছে বা এতে সাহায্য করেছে বা মদদ দিয়েছে। তো প্রশ্ন হলো, পাকিস্তান সেনাবাহিনীর এই পাকিস্তানের রাজনীতিতে যে হস্তক্ষেপ ঠিক সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার মতো, এটা একটা ধারাবাহিক ষড়যন্ত্র এবং ধারাবাহিক প্রক্রিয়ারই অংশ। পাকিস্তান সেনাবাহিনী শুধু রাজনৈতিক নেতাদের হত্যা করেই থাকেনি, তারা বারবার অভ্যুত্থান ঘটিয়ে দেশ চালিয়েছে। এর ফলে রাজনৈতিক নেতৃত্ব ধ্বংস হয়েছে এবং গণতন্ত্র চর্চা অকার্যকর হয়েছে। সেনাবাহিনী মনে করে যে তারাই দেশের রক্ষাকর্তা। সেনাবাহিনী মনে করে, যেমনটা সালমোনেলা টাইফি মনে করে যে সে সবাইকে অ্যাটাক করবে, সবাইকে আক্রমণ করবে, সে বড় ছোট বোঝে না। পাকিস্তান সেনাবাহিনীও মনে করে যে তারাই হলো দেশের রক্ষাকর্তা, তারাই হলো দেশের রক্ষা কবচ, অতএব তারা যা খুশি তাই করতে পারবে। অথচ বাস্তবে তারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হত্যার মাধ্যমে নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করেছে। আর 1 নম্বর কারণটা হলো, সেনাবাহিনী হত্যাকাণ্ডের মাধ্যমে ভিন্ন মতকে দমন করেছে। 2 নম্বর হলো, গণতান্ত্রিক নেতৃত্ব দুর্বল করে সামরিক শাসন কায়েম করেছে। 3 নম্বর, আন্তর্জাতিক চাপ এড়াতে হত্যাকাণ্ডগুলোকে সন্ত্রাসী হামলা হিসেবে প্রচার করেছে। 4 নম্বর হলো, রাজনৈতিক নেতাদের হত্যাকে ন্যায্যতা দেওয়ার জন্য বিচার বিভাগ ও গণমাধ্যমকে ব্যবহার করেছে। প্রশ্ন হলো, এই যে পাকিস্তানের রাজনীতিতে রাজনৈতিক হত্যাকাণ্ড, এটার প্রভাব পাকিস্তানের রাজনীতিতে বর্তমান এবং ভবিষ্যতে এবং অতীতে কি প্রভাবটা আছে সেটা একটু আমরা কথা বলি। রাজনৈতিক নেতাদের হত্যাকাণ্ড পাকিস্তানের রাষ্ট্রকে সম্পূর্ণ অস্থিতিশীল একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে। জনগণের আস্থা ভেঙে পড়েছে। গণতান্ত্রিক সংস্কৃতি পাকিস্তানে কখনোই গড়ে ওঠেনি। পাকিস্তান আজও, অর্থাৎ 2025 সালে সামরিক শাসনের ছায়া থেকে বের হতে পারেনি। এর ফলে পাকিস্তান বারবার রাজনৈতিক সংকটে পড়ে এবং অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়, যদিও তারা নিজেদেরকে পারমাণবিক অস্ত্র দাস হিসেবে দাবি করে। তো তাই আমরা এখন সংক্ষেপে বলতে পারি যে পাকিস্তানের ইতিহাস প্রমাণ করে যে রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো কাকতালীয় নয়, হঠাৎ করে কোনো কিছু হয়নি, আচমকা কোনো কিছু হয়নি, বরং এগুলো ছিল পূর্ব পরিকল্পিত এবং মেটিকুলাস ডিজাইনের একটা পার্ট ছিল এই হত্যাকাণ্ডগুলো। পাকিস্তান সেনাবাহিনীর ক্ষমতা কুক্ষিগত করে রাখার একটা হাতিয়ার ছিল এই রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো। লিয়াকত আলী খান থেকে শুরু করে জুলফিকার আলী ভুট্টো এবং বেনজির ভুট্টো পর্যন্ত প্রায় সব বড় বড় রাজনৈতিক নেতাই সেনাবাহিনীর ষড়যন্ত্রে নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী রাষ্ট্রকে একাধারে শাসক এবং হত্যাকারীতে পরিণত করেছে। অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনীতে ব্যাকটেরিয়া বা সালমোনেলা টাইপের ভূমিকা পালন করেছে পাকিস্তান সেনাবাহিনী। যারাই তাদের সামনে এসেছে তারা তাদেরকে আক্রমণ করেছে। তারা বোঝেনি যে সেটা পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো, তারা বোঝেনি যে প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান বা পাকিস্তানের অন্যতম একজন প্রভাবশালী নেতা জুলফিকার আলী ভুট্টো অথবা পাকিস্তানের গণতন্ত্র বিকাশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, তারা কাউকে রক্ষা করেনি। যেমনটা সালমোনেলা টাইফি বা ব্যাকটেরিয়ার জীবাণু কাউকে তাদের পথে আসলে সবাইকে অ্যাটাক করে, পাকিস্তান সেনাবাহিনী এই কাজটা করেছে। তারা পাকিস্তানের রাষ্ট্রে একাধারে শাসক এবং তারা হত্যাকারীতে পরিণত হয়েছে। আজও যদি পাকিস্তান সত্যিকারের গণতন্ত্র চায়, তবে এই হত্যাকাণ্ডগুলোর বিচার করতে হবে এবং সেনাবাহিনীর রাজনৈতিক আধিপত্য ভাঙতে হবে। সেনাবাহিনীর যে পাকিস্তান পলিটিক্সে যে ডমিন্যান্স, প্রাধান্য, সেটাকে ভেঙে ফেলতে হবে। আর না হলে রাজনৈতিক নেতাদের রক্তে লেখা এই ইতিহাস পাকিস্তানকে
বারবার অন্ধকারে ঠেলে দেবে। অতএব এখন পাকিস্তানের উচিত পাকিস্তান সেনাবাহিনীর হত্যাকাণ্ডগুলোকে কন্ট্রোলে নিয়ে আসা এবং গণতন্ত্রের পথকে বিকাশ করা। তো আশা রাখি সবারই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটি। এটি একটি শিক্ষামূলক চ্যানেল। আর এই যে ব্যাকটেরিয়া সালমোনেলা টাইফি, ব্যাকটেরিয়া থেকে খুব সাবধান থাকবেন, সংক্রমিত হতে পারেন। দূষিত খাবার, দূষিত জল পান করবেন না, অনেকটা পাকিস্তান সেনাবাহিনীর মতো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।